পৃথিবী গোল। গোলাকার এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। ভিন্ন তাদের অভিমত এবং এক একজনের এক এক গুণে অধিকারী। তাদের মধ্যে বিশেষ এক গুণের অধিকারী আজম। বিশেষ বলার কারণ বিশেষ একটি গুণ, আর সেই গুণটি হলো তার সকল চিন্তাভাবনার সূচনা হয় ওয়াশরুমে গেলে। সকল চিন্তার সফল মিলে আবার সেই ওয়াশরুমেই। কেন এমন হয় সে জানে না, তবে খেয়াল করেছে নরম গতিতে বসে চিন্তা করে এসব সমাধান খুঁজে পায় না। অকারণেই ওয়াশরুমের কমোডে বসে চিন্তা করলে দ্রুত সমাধান পেয়ে যায়। এই জন্যই সেভাবে এটা তার মনের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত একটি গুণ, যে গুণের কথা কাউকে বলেনি, বলে নজর লাগতে পারে এবং গুণের প্রভাব ধীরে ধীরে কমতে পারে। এটা সে কখনোই চায় না। এর চেয়ে গোপন জিনিস গোপনেই থাকুক। তবে শাহরিয়ার ভাইকে কিছু না বললে তার খুবই অস্থির অস্থির লাগে, বুকটা কেমন আনচান করে। সে ভেবেছে যেদিন ভাইয়ের মন ভালো থাকবে সে কথাটা বলবে ভাইকে, আবদার করবে দুশ্চিন্তা করার জন্য হলেও যেন একটা স্পেশাল ওয়াশরুম বানিয়ে দেয়, যেখানে টিভি, এসি, বেড সব কিছুর ব্যবস্থা থাকবে। আর সে যখনই চিন্তায় পড়বে সেখানে শুয়ে বসে ভাববে, আর ভাবলেই সকল সমস্যার সমাধান হাতের মুঠোয় পেয়ে যাবে। সমাধান পেয়ে ভাই খুশি হবে, ভাইয়ের খুশিতে সেও খুশি। এমন ভেবে সে মনে মনে হাসল, কিন্তু হাসিটা ঠিকঠাকভাবে ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই মাড়িতে ব্যথা পেল। গতকাল থেকে মাড়ির ব্যথায় তার অবস্থা খারাপ। এই লজ্জার কথা আর কাকে বলবে সে? ভাবলে তো নিজের হাসি পায়, কারণ এই বয়সে এসে তার নতুন করে দাঁত উঠছে। এই দাঁতের নাম আবার আক্কেল দাঁত। কোন ব্যাককল যে এই দাঁতের নাম আক্কল রেখেছে তা জানতে ইচ্ছে করছে। বেককল লোকটি কি বেঁচে আছে? যদি থাকে তাহলে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। ব্যাককল একটা জিনিস রে, কোন বিবেকে আক্কেল নামটা দিলেন কাকা? দিলেন, ভাইবা নামটা দিতে পারলেন না? আর পারলেন নাই তো এই কামের দায়িত্বটা আপনারা নিতে কইছে কেডাই? কিন্তু সেই লোকটাকে খুঁজে পাবে? তার ব্যথাটা আগে কমুক, তারপর সেই লোকটাকে খুঁজে বের করবে সে। মনে মনে এসব ভেবে সে আশপাশ তাকিয়ে কোথায় কি আছে খুঁটিয়ে দেখল। বড় সড়ো ঝকঝকে তকতকে ওয়াশরুম। আসলে মানুষের এত এত টাকা থাকলে যা হয়, নয়তো কে আবার হাগার জায়গায় এত টাকা খরচ করে? যতই টাকা খরচ করুক ফেলেই তো যায় ওই দুর্গন্ধযুক্ত মাল মশলা। ভাগ্যের শাহরিয়ার ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল, নয়তো এত দামি ওয়াশরুমে হাগার শখ অবর্ণই থেকে যেত। অবশ্য এই জন্য ভাইকে একদিন ট্রিট দিলে মন্দ হয় না। ভাই জিজ্ঞেস করলে বলবে হাগার ট্রিট। আর এই বিশেষ ট্রিট এর আগে কেউ দিয়েছে কি না জানে না, তবে সে দিবে। বাংলার ইতিহাসে ট্রিট দিয়েই ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবে। পরের জন্মে আগ্রহ নিয়ে জানতে চাইবে এই অদ্ভুত ট্রিটের আবিষ্কারক কে। যখন অভিভাবকরা গর্ব করে বলবে আমাদের গর্বিত দেশের গর্বিত এক সন্তান আজম আলী সৈকত। এদিকে ঘড়ির কাঁটা যে টিকটিক করে এগিয়ে চলেছে, এদিকে হুঁশ নেই তার। সে এখনও ভাবায় মুশকিল, অথচ তার অনুপস্থিতিতে কেউ যে তার প্ল্যান সাকসেস করতে উঠে পড়ে লেগেছে সেটা হয়তো খুনাখুরেও টের পাচ্ছে না বেচারা। মুদ্রা কথা, সায়ন যদি জানে তাহলে তার কি করবে কে জানে। কারণ সায়ন কিছুক্ষণ আগে এক 5 তারকা রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছিল তাকে। আদেশ অনুযায়ী সে চেয়ারে বসে খাবার অর্ডার করার পরপরই অনুভব করলো এখনই ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। খাবার আসতে দেরি দেখে সে ওয়াশরুমে এসেছিল ব্যক্তিগত কাজ সারতে। আপাতত ইচ্ছে ছিল না ভাবনার জগতে বিচরণ করতে, কিন্তু অভ্যাসবশত ভাবনার জগতে ডুবে গেল। একের পর এক ভাবনায় তার মস্তিষ্কে ঘুরতে লাগলো। ব্যক্তিগত কাজ সারতে বসে হঠাৎ তার স্মরণ হলো এই মুহূর্তে ওয়াশরুমে আসা ঠিক হয়নি। এলেও এতক্ষণ বসে সময় কাটানোর মানে হয়? কারণ সায়ন তাকে কড়া করে আদেশ করেছে ছায়াসঙ্গী হয়ে থাকতে, কিন্তু সেটা সে না করে ওয়াশরুমে এসে বসে আছে। একথা স্মরণ করে সে দ্রুত কাজ সারতে গিয়ে দেখল পানি নেই। যা, এবার কি হবে? তাড়াহুড়ার সময় আজাইরা সব ভুল কাজগুলোই হয় কেন কে জানে। সে কার থেকে যেন শুনেছিল বাইরের অনেক দেশেই ওয়াশরুমে পানি থাকে না, তখন টিস্যুই একমাত্র ভরসা। এটা কোনো কথা? এই জন্যই 5 তারকা ফারুকা রেস্টুরেন্টে ভালো লাগে না তার। যত বড় নামি দামি জায়গা
সেখানে নিত্য নতুন ঝামেলা। এর চেয়ে সাধারণ ল্যাট্রিনই ভালো, বদনা ভরে নিয়ে যাওয়া যায়। কাজ সম্পূর্ণ না হওয়া অবধি সেই পানির রক্ষের ঝনের মতো আগলেই চোখের সামনে রাখা যায়। কিন্তু শহরে তো ল্যাট্রিন বললেও মানুষজন হাসে। অথচ এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় আছে? শহর যত এগিয়ে থাকুক, কিছু কিছু ক্ষেত্রে গ্রামই ভালো। এখন সে কার কাছে পানি চাইবে? কাকে বলবে এই বিপদের কথা? গ্রাম হলে তো এতক্ষণে চেঁচিয়ে বলা যেত, এই কলপারে কে আসিস, এক বদনি পানি দিয়ে যা। কিন্তু এখানে তো সে উপায়ও নেই। হ্যাঁ, টিস্যু আছে, কিন্তু এই কাজটা করেনি কখনো। জীবনে ভাবেনি এ কাজ করা লাগবে। সে আরেকবার চেক করে দেখল পানি এসেছে কিনা। না, আসেনি। কতক্ষণ এভাবে বসে থাকবে? এই মুহূর্তে কাকে গালি দিবে বুঝতে পারল না আজব। তবে তার ভাগ্য সুপূর্ণ বোধ হয়। হঠাৎ পানি এলো। সে খুশিতে ডগমগ করে কাজ ছেড়ে বের হতে গিয়ে দেখল বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করা। এ কাজ কি করলো? কার লুকোচুরি খেলার ইচ্ছে জাগলো? সে কতক্ষণ দরজা ধরে টানাটানি করেও কোনো সমাধান আনতে পারল না। বাধ্য হয়ে দরজায় থাবা দিয়ে ডাকল, কিন্তু কেউ সাড়া দিল না, খুললও না। খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে এসেছে, তাও প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এ কথা স্মরণ হতেই তার বুক ধড়ফড় করতে লাগলো। দ্রুত পকেট থেকে ফোন বের করে একের পর এক কল করতে থাকলো সায়নকে। কিন্তু সায়নের কোনো খুঁজই নেই। সে পুনরায় কমোডের ঢাকনার নামিয়ে চেপে বসল। তারপর ফোনটা নিয়ে দ্রুত গতিতে টাইপ করে সায়নকে ঘটনা জানালো। কিন্তু সায়ন মেসেজ সিন করছে না, কলও ধরছে না। কিছুক্ষণ আগেই তো কথা হলো, এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল? গেল তো ফোনটা কোথায় রেখেছে? এখন কি করবে? এখান থেকে কিভাবে বের হবে? এ কথা ভাবতে ভাবতে তার কালঘাম ছুটে গেল। সে দরদর করে ঘামতে ঘামতে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। শীতল খেতে খেতে এদিক ওদিক তাকাতে তাকাতে তার নজর বিঁধল সামনের একটা টেবিলে। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে। তবে একটা খাবারেও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটাও হঠাৎ মুখ উঁচিয়ে চোখ তুলে তাকালো। আচমকায় চার চোখের চোখাচোখি হয়ে গেল এবং তার চোখ দেখে শীতল আচমকায় ভীষণ খেল। কাঁচতে কাঁচতে আরেকবার দেখল সামনে বসা সুদর্শন ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখল নাকি? কি আশ্চর্য! বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই, কখনো তো দেখেনি। তবে অদ্ভুত রকমের সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি আর বিদেশি মিশেলে তৈরি। তাকে তাকাতে দেখে ছেলেটা কি মনে করে যেন শীতলদের টেবিলের কাছে এলো। কাছে এগিয়ে আসায় শীতল শিওর হলো ছেলেটার চোখ জোড়া সত্যি সত্যিই নীল। তবে সন্দেহ থেকে গেল লেন্স লাগানো নাকি আসল তা নিয়ে। নিজের ভাবনা ছেড়ে শীতল এবার ভ্রুকুচকে একবার বোনের দিকে তাকালো তো একবার জুবাইরের দিকে। তারাও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। তখন ছেলেটা হ্যান্ডশেক করতে জুবাইরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হ্যালো, আমি ইয়াসির খান। তার হাত বাড়ানো দেখে জুবাইর উঠে দাঁড়িয়ে নিজেও ঠোঁটে হাসি ফুটিয়ে ছোট করে উত্তর দিল, জুবাইর, ক্যান আই জয়েন ইউ গাইস? এই কথা শুনে জুবাইর একবার স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ মাথা নিচু করে খেতে ব্যস্ত। সে মূলত বুঝতে চাচ্ছে মানুষটা স্বর্ণ কিংবা শীতলের চেনা কিনা। তবে স্বর্ণ শীতলের মুখ দেখে মনে হচ্ছে তারা চেনে না, আর তার খুঁতখুঁতে মন অচেনা কাউকে সঙ্গে নিতে মন সায় দিচ্ছে না। তবে তার মুখ দেখে ইয়াসির যেন বুঝল মনের ভাবনা। সে মলিন হেসে বলল, আজ আমার মায়ের জন্মদিন। কাউকে নিয়ে যে জন্মদিন পালন করব সে আপনজনটাও নেই। আমি একটা ট্যুরিস্ট, কিছুদিনের জন্য এসেছি মাত্র। তাই বলছিলাম কি যে... সে কথা শেষ করে শীতলের দিকে তাকিয়ে মলিন হাসল। শীতলের খুব মায়া লাগলো। জুবাইর কিংবা স্বর্ণের আশায় না থেকে সেই বলল, সমস্যা নেই ভাইয়া, আসুন আমরা একসাথে ডিনার সারি। সত্যি? সত্যি। শীতলের কথায় ইয়াসির ওয়েটারকে ডেকে তার অর্ডারকৃত খাবারগুলো শীতলদের টেবিলে দিতে বলল। এত বারণ করেও শুনল না। স্বর্ণ এখনও একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি।
তখন স্বর্ণের ফোনে সায়নের নাম্বার থেকে কল এলো। এতে স্বর্ণ একটু অবাক হলো, তবে কল কেটে যাওয়ার আগে কল রিসিভ করতে সায়ন বলল, এখনও কি রেস্টুরেন্টে আছিস? তুমি কি? আজম ওয়াশরুমে আটকে গেছে, গিয়ে দেখ। মানে? গিয়ে দেখ হারামজাদাটা বেঁচে আছে নাকি পটল তুলেছে। আজম ভাই চট্টগ্রামে? তোরা যে রেস্টুরেন্টে আছিস সেখানকার ওয়াশরুমে। এই কথা শুনে স্বর্ণ কল কেটে উঠে দাঁড়িয়ে জুবায়েরকে বলল, আমি না ফেরা অবধি এক পাও নড়বেন না। আশা করি স্মরণ করিয়ে দিতে হবে না, আমরা এখানে আপনার দায়িত্বে। হঠাৎ কঠিন সুরে বলা কঠিন কথায় জুবায়ের প্রচণ্ড অবাক হলো, তবে অবাকের ভাবটুকু বুঝতে না দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। এ কথা বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। তার যাওয়ার দিকে একবার তাকে ইয়াসির মলিন সুরে বলল, আমার উপস্থিতি আপুটা বোধহয় পছন্দ করছে না, আমি না হয় উঠে। এ কথা শুনে শীতল হড়বড় করে বলল, না না, আপনি ভুল বুঝছেন, আসলে আমার আপু কম কথা বলে, তাই আর কি। ও, তবে আপুটা রাগী হলেও আপুর ছোট বোন খুব মিশুকে দেখি। ভাইয়া একটা কথা বলি। চোখ নিয়ে বুঝি। শীতল আবার বিস্ময় নিয়ে তাকাতে ইয়াসির হো হো করে হেসে উঠল। শীতল আরেক দফা অবাক হলো ইয়াসিরের গেজদার দেখে। মনে মনে একটা আফসোসও হলো, তার বিশুদ্ধ পুরুষটা এভাবে হাসে না কেন ভেবে। তবে এই পুরুষটার হাসি দেখে মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ সে, যে প্রাণ খোলাভাবে হাসতে পারে। তার মনে কি নোংরামি থাকতে পারে? একথা ভেবে সে নিজেই হেসে আগ্রহ নিয়ে বলল, তার মানে আপনার চোখ কি সত্যি সত্যিই নীল? খুবই সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি বাঙালি না। তবু এত ভালো বাংলা বলতে পারছেন কিভাবে? আসলে বাংলাদেশে জন্ম হলেও বড় হয়েছি সুইডেনে। বাবা বাঙালি ছিল বিধায় বাংলার প্রতি আগ্রহ জন্মেছিল, তারপর একটু একটু করে শেখা। এখানে মাঝে মাঝে আসি কাজের ক্ষেত্রে। ও, বলাই তো হলো না, আমি পেশায় সায়েন্টিস্ট। বলেন কি? আমার ভাইয়াও তো নামকরা সায়েন্টিস্ট। তাই নাকি? তা আপনার ভাইয়ের নামটা কি জানতে পারি? অবশ্যই, ভাইয়ার নাম সোয়াইব শুদ্ধ। শুদ্ধ? শুদ্ধ না, এই নামের কাউকে চিনি বলে মনে করতে পারছি না। তবে কর্মক্ষেত্র যখন এক, চিনে নিতে কতক্ষণ। তাদের এসব আলাপে জুবায়েরের কেন জানে পছন্দ হচ্ছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রখর করছে সামনে বসা সুদর্শন পুরুষটাকে। তখন কিছু মনে না হলেও এখন কেন জানি খটকা লাগছে। তাকে ঘন ঘন তাকাতে দেখেও ইয়াসির পাত্তা দিল না। নিজের হাতে শীতলের প্লেটে এটা ওটা তুলে দিতে দিতে গল্পে ডুবে রইল। এদিকে স্বর্ণ আসছে না দেখে কিছু বলতে গেলে ফোনে রিংটোন বেজে উঠল। জরুরি কল দেখে উঠে দাঁড়িয়ে একটু দূরে গেল কথা বলতে। তবে তার দৃষ্টি রইল শীতল আর ইয়াসিরের দিকে। তাকে যেতে দেখে ইয়াসির এবার মুগ্ধ নয়নে তাকালো আপন মনে মাথা নিচু করে খেতে থাকা শীতলের দিকে। ছবিতে যেমন দেখেছিল তার থেকে সুন্দরী এই মেয়ে। এমন একটা জলজ্যান্ত পুতুল নিজের কাছে থাকলে মন্দ হয় না। তবে পুতুলটাকে নিতে যে কাঠখড় পোহাতে হয় তা তার বলার অপেক্ষা রাখে না। তবুও কষ্ট করে যদি এমন একটা প্রাপ্তি পাওয়া যায় তাহলে সে কষ্ট করতে প্রস্তুত। এখন কথা হচ্ছে আজই তুলবে নাকি পুতুলটাকে। এ কথা ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে সে তাকালো অদূরে টেবিলে থাকা লোকটার দিকে। সামান্য একটা ইশারায় মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। যারা খেতে এসেছিল তারা বিরক্তসূচক শব্দ করে নানান কথাবার্তা বলতে লাগলো। এদিকে তখনও আকাশ ফাটিয়ে মেঘ গর্জন করছে। বৃষ্টির তীব্রতা যেন দ্বিগুণ বেড়েছে। অন্ধকারে ভীতু শীতল হাতের চামচ রেখে ইয়াসিরের উদ্দেশ্যে বলল, ভাইয়া আছেন? ফোন থাকলে লাইট অন করেন প্লিজ। এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না। কেন নয় সোনা? কি কি? এ কথা বলতে না বলতেই শীতল তার কাঁধের কাছে নরম কিছুর স্পর্শ পেল। এরপর সূচ ফোটানোর মতো কিছু অনুভব হতেই সে নড়ে চড়ে উঠতেই ইয়াসির শক্ত করে তার মুখ চেপে ধরল। শীতল গুঙানোর শব্দও পেল না। তার আগেই নাকে রুমাল চেপে ধরতেই সে সেন্স হারালো।
ততক্ষণে ইয়াসিরের লোকরা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জুবাইরকে সেন্সলেস করে ফেলেছে। খেতে আসা অন্যান্য লোকেরা যারা ফোনের লাইট অন করতে গেছে তাদেরই ফোন কেড়ে নেওয়া হয়েছে। খানিকক্ষণ পরেই বিদ্যুৎ এলে ততক্ষণে কালো পোশাকধারী লোকজনে ভরে গেছে রেস্টুরেন্ট। এরা কারা, কেন এসেছে, এই নিয়ে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে লোকগুলো কাউকে কিছু বলল না। হঠাৎ এসে হঠাৎ করেই চলে গেল। তবে কেউই খেয়াল করল না এতগুলো লোকের মাঝে একটি মেয়েকে সেন্সলেস করে তুলে নিয়েছে। সেই মেয়েটা আর কেউই নয়, চৌধুরী নিবাসের সবচেয়ে চঞ্চল প্রাণ, চৌধুরীদের চোখের মণি আর সোয়াইব শুদ্ধর প্রাণভোমরা। ইয়াসির শীতলকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে বসতেই সেখানে পরপর দুটো আর্মির গাড়ি এসে থামল। ধপধপ করে শব্দ তুলে একে একে নেমে ছুটল রেস্টুরেন্টের ভেতরে। আর্মির গাড়ি দেখে পোশাকধারী লোকগুলো ততক্ষণে ভাগ ভাগ হয়ে আড়ালে চলে গেছে। ওরা আর্মিদের উপর খেয়াল রেখে ইয়াসিরকে বলল গাড়ি টান দিতে, কারণ জুবাইর খেতে বসেই ইয়াসিরকে সন্দেহ করেছিল এবং নিখুঁতভাবে সেই কাউকে ইনফর্ম করাই আর্মিরা এখন এখানে এসে হাজির। বেচারা জুবাইর সব কষ্ট করলেন, শেষ রক্ষা করতে পারল না শীতলকে। ইয়াসির ওর গাড়ির ড্রাইভারকে গাড়ি টান দিতে বলে শীতলকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসল। ইস, মেয়েটা তো সফট কেন, কোলে তুলে মনে হচ্ছে মাখন। উরুর উপর থাকা অবচেতন শীতলের আপাদমস্তক প্রখর করে নিল ইয়াসির। হাসল। পুরাই পুতুল একটা, দেখে মনে হচ্ছে সে সদ্য যৌবনে পা রেখেছে, অর্থাৎ মেয়েটাকে বন্দিনী করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। যদিও ওর ভাইগুলো একটু ঝামেলা করতে পারে, ওসব সামলে নেওয়া যাবে। একথা ভাবতে ভাবতে ইয়াসির শীতলকে বুকের সাথে চেপে ধরে নাক ডুবালো গলায়। জোরে শ্বাস টেনে পরপর একইভাবে শ্বাস টানতে লাগলো। কি যেন মিষ্টি একটা সুগন্ধ মেয়েটার গায়ে। সে এবার শীতলের ঠোঁটটা আঙুল দিয়ে স্লাইড করে বলল, আর কিছুদিন মায়ের কোলে থাকার সময় দিতাম তোমাকে সোনা। আমি ভেবেছিলাম আমার মতো জানোয়ারের কাছে আরো কদিন পর এসো, কারণ মানুষ যেমন ফুল ভালোবাসে আমি তেমনই নারীদের পছন্দ করি। কোনো মেয়ের শরীর পেলে আমার মাথা ঠিক থাকে না, এজন্য ভেবেছিলাম সদ্য যৌবন না, পরিপূর্ণ যৌবনবতী হলে আমার কাছে আনতে। কেন জানো? কারণ এখন তুমি এবং তোমার সুন্দর এই শরীরটা বড্ড নাজুক, বড্ড তুলতুলে, ধরতেই ভয় লাগছে, না জানি কত ব্যথা পাও। ভয় নেই, আমি তোমাকে খুব যত্ন করব, খুব আদরে রাখব। সেন্স ফিরে একদম জেদাজেদি করবে না, ওকে? ভদ্র মেয়ে হয়ে থাকবে। এভাবে তুলেছি বলে খবরদার কান্নাকাটি করার চিন্তাও করবে না। কেন করবে বলো তো? আমি কি ইচ্ছে করে এসব করেছি নাকি? মোটেও না, বরং তোমার ভাইয়ারা আমাকে এসব করতে বাধ্য করেছে। জানো, গতদিন আমার কোটি কোটি মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। শায়ন যা করেছে, কিন্তু শুদ্ধ যা করেছে, এরপর তোমাকে ছাড়ে কিভাবে বলো পাখি? শুধু শুদ্ধকে জব্দ করতে আমি আমার অগ্নিকন্যাকে চিনেও চিনলাম না, হাতের কাছে পেয়েও ছুলাম না। ভাবতে পারছো তোমার প্রতি কতটা আসক্ত আমি? এইটুকু বলে থামল। তারপর শীতলের শুকনো ঠোঁটে চুমুকে বলল, আয় পাখি, চোখ খুলো। কবুল বলতে হবে তো নাকি বিয়ে টিয়ে ছাড়াই আমার মহলের রানী হবে? এদিকে কিছুক্ষণের মধ্যেই শীতলের কিডন্যাপের কথা শুদ্ধর কানে পৌঁছে গেল। ল্যাব থেকে ফিরে ফ্রেশ হয়ে কেবল খেতে বসেছে সে। প্রচণ্ড ক্ষুধা লাগলেও খাওয়া হলো না তার, গলা দিয়ে কিছু নামবে না। তাকে এভাবেই উঠতে দেখে সিতারা বারবার জিজ্ঞেস করলেও কিছু বলল না। বেসিনে দ্রুত হাত ধুয়ে উঠতেই জরুরি কলটা এলো তার ফোনে। বাড়ির কাউকে আপাতত কিছুই না বলে নিঃশব্দে এগিয়ে গেল দোতলার দিকে। ফোনের ওপর পাশের ব্যক্তি কিছু বলছে, আর শুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চুপ করে শুনছে। কিছুক্ষণ পর কল কাটতেই শাহাদাত চৌধুরীর কল ঢুকলো তার ফোনে। এই মুহূর্তে কল ধরার ইচ্ছে না থাকলেও কলটা রিসিভ করতে শাহাদাত চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বললেন, শুদ্ধ? আবার শীতলকে? শুদ্ধ কথা বলছে না, তবে হাত মুঠো করে থমথমে মুখে তাকিয়ে আছে মেঝের দিকে।
শুদ্ধকে কথা বলতে না দেখে শাহাদাত চৌধুরী পুনরায় বললেন, কি করব এখন? গাড়ির নাম্বার কিংবা ফোন নাম্বার কিছুই তো জানি না। আমি চট্টগ্রাম থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছি। আমার মাথা কাজ করছে না আব্বা, কি করব বুঝতেছি না। এখান থেকে কেক অর্ডার করে দিচ্ছি, মেয়ে কিডন্যাপ হওয়ার খুশিতে সেলিব্রেট করেন। তাছাড়া আপাতত কিছু করার আছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন শাহাদাত চৌধুরী। কপালের ঘামটুকু মুছিয়ে তিনি নিজেকে ধাতস্থ করে বললেন, এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না? ও, তাহলে আপনি বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেন না যখন, তখন নিয়ে গেলেন কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে। শুদ্ধর শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে শাহাদাত চৌধুরীর কথার খই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না। ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তাকে ঘাটালে আরও বেগে বসতে পারে। তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়ে। তাই তিনি কিছু একটা ভেবে বললেন, ভুল করেছি, এবার কিছু একটা কর বাবা। আমি কথা দিচ্ছি, শীতলকে পেলেই নিজে দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পন্ন করব। এই কথা শুনে শুদ্ধর সারা শব্দ পাওয়া গেল না, তবে কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো, তাই যেন হয়। এরপর কল কেটে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই বের হয়ে শায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে শায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালের ধরন আর কথা শুনে বুঝলো আজমকে। তাকে দেখেও শায়ন থামল না, সমানে বলে গেল, ওই মাদার চোদ, ওরে আমি রেস্টুরেন্টের ওয়েলকাম ড্রিঙ্কস কেনার জন্য পাঠিয়েছিলাম। তোরে বলেছিলাম না সতর্ক থাকতে? বলেছিলাম যে আমার পদে পদে বিপদ, ভুলেও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পরেও একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোরে পাঠাইছিলাম ওই শাওয়া দেখতে, ওই খানকির পোলা ওই। এখন তোর কোন বাপে আমার বোনকে এনে দিবে? আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর পেছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকিয়েছি তো আমার নাম শায়ন না। আমি দেখব কতটা লোড নিতে পারে হারামজাদা। কথা বলে শায়ন কল কেটে ভাইয়ের কাছে হাত রেখে শান্ত সুরে বলল, ভাইয়া আছে না, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে, তবে এবার ওই বাস্টার্ডকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। যদি না পারি আমার নামে কুকুর পুষো। কথা বলে শুদ্ধ শায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। তবে কোথায় গেল শায়ন জানে না। ভাই যে প্রচণ্ড খেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগলো ইয়াসিরের জন্য। ও বেচারা জানে তো ঠিক কার কলিজায় থাবা বসিয়েছে? জানে না বোধ হয়। জানলে কি এমন দুঃসাহস দেখাতো? সে কিছু একটা ভাবলো, তারপর শুদ্ধকে বলল, আচ্ছা ভাই, ইয়াসিরকে পেলে কি করবি? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটার পর চুমু খাবো। শালার কলিজা আছে, নয়তো দ্বিতীয়বার এই কাজ করে? বল। যা করার করো, শুধু ওর আহত ডেড বডি আমাকে দিও। কি করবি? ওকে পেলে কয়েকটা ইঁদুরের আয়ু কমে যাবে। ওকে ডান। কথা বলে শায়ন কল দিল রুবাবকে। কয়েকবার কল বেজেই কেটে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে শায়ন আজকেই আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলেও বাইরে একদমই নয়। আজমের কাজ ছিল যেভাবেই হোক তাদের সেফটি দেওয়া। কারণ স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেজর জুবাইরই রুবাবকে জানিয়েছিল। জুবাইর হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রাম শপিং মলে দেখা হয় জুবাইরের এবং জানতে পারে অনেক ঘটনা। এরপর জুবাইর, রুবাব, শায়ন শুদ্ধ মিলে প্ল্যান করে, কিন্তু সে প্ল্যানে জল ঢেলে তার আগেই শীতলকে নিয়ে উধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকেই সিমেন্ট পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দেবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে? মেয়েটা কিডন্যাপ শুনে সিতারা ফোন করে যাচ্ছে তাই কথা শোনালো, বা যায়নি মেজো যাও। তার পাশে বসে শাহাদাত চৌধুরী শুদ্ধর সাথে কথা বলেছেন। উনি শুদ্ধর সব কথা শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মাঝে। সত্যি তো, রক্ষা করতে পারবে না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বুঝাবো কিভাবে এখানে আসার কারণ মোটেও একটা নয়, বরং এমন কিছু কারণ আছে যেগুলো উনি বুকের ভেতরে চাপা রেখেছেন।
সেগুলো বুকচাপা ঘটনায় ওনার বুকটাকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে একথা ভাবতে ভাবতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল শারাফত চৌধুরীর মায়ের প্রয়াত বার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি পিন্দা আছে, ওইটা সিতারা সুরবুলা, নাম সোয়াইব শুদ্ধ, নাম করা বিজ্ঞানী। পেপারে আবার ছবি টবিও বাইর হয়, মস্ত মস্ত জিনিস তৈরি করে। পোলারারে দেখতে কেমন রাজা রাজা ভাব, তাই না? হেরা কিন্তু দুই ভাই। বড়টার নাম সায়ন, সে আবার রাজনীতির নেতা, লেহাপড়াতেও ভালো আছিল। আমগো রিতার জুড়ি ওই সায়ন। রিতা তো ক্লাসে ফেল কইরা পরে গফুর বেড়ার পোলার লগে পালাই গেল। আউন মিশে ভাত রান্না খায়। হেরসেরি বহুত সুন্দর আছিল, তো নিজের পায়ে কুড়াল নিজেই মারছে। কপালপুরে শুদ্ধ সায়নের মতন পোলারে চোখে দেখতে পায় নাই। না, সে গেল ল্যাংটা বাবার লগে। ওর বরে দীক্ষা মনে হয় কাছে ডাইকা দুখানা থাপ্পড় দিই, ভিটামিনের ওষুধ কিনা দিই। তো যেটাই কইস, আমগো সিতারার পোলা দুটা দেখতে যেমন সুন্দর, তেমনই তাগো ব্যবহার। এরাম যদি একখান নাতজামাই পাইতাম। বাড়ি ভর্তি অনেক মেহমান বিধায় সাবধানে কথাগুলো বললেন শতোর্ধ্ব বয়সী জয়নব বেগম। ওনার বয়সী আরও কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মাড়ির দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই যখনই পান খায় হাতে একটা টুথপিক রাখেন। উনি দাঁত খুঁচিয়ে শাহাদাত আঙ্গুলের ডগায় চুন জিব্বাই নিয়ে পুনরায় বললেন, কয়দিন আগে আমার বড় নাতনি রুকায়ের লিগা সম্বন্ধ পাঠাইছিলাম, যে কোনো একজনের লগে বিয়ে দেওয়ার লিগা। সাওয়াল দৌড়ের কেউ রাজি হয় নাই। কত টাকা যৌতুক নিব তাই দিতাম, যত যায়নিক দিমু। মুই এডিও কইছিলাম, সিতারাকেও কত করে বুঝাইলাম। পরে শুনি পোলারা নাকি এখন বিয়া করব না, তাগো নাকি বিয়ের বয়স হয় নাই। মানে কি কমু, আজকালকার পোলাগর কথা শুনা হাসিও হে আবার দুঃখও লাগে। অথচ এদের বয়সে আজমেরির বাপ সার পোলার বাপ হয়ে গেছিল। জয়নব বেগমের কথা শুনে মহিলা মহলের হাসির রোল পড়ল। তবে এটা সুখের বাড়ি দেখে সকলে কোনো মতে হাসি সামলে নিলেন। ফিসফিস করে অন্যদের সাবধানও করে দিলেন। তখনই কারেমুন্নেসা নামে আরেক মহিলা আঙুলের ইশারা করে কাউকে দেখিয়ে বলেন, ওইটা কেডা? শাহাদাতের সুডু মাইয়া না? মায়াডারে সুডু দেখছিলাম, এখন দেখি মেলা বড় হয়ে গেছে, তা বিয়া শাদি দিবে না? মায়া ডাঙ্গর হইলে তো আর ঘরত রাখতে নাই। এই কথা শুনে রাবেয়া বানুর শাড়ির আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বসলেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখতাছি মায়াডা সিতারা সুডুবের পিছনে পিছনে ঘুরতেছে। পোলারা চোখ রাঙানা দিলেও সরতেছে না। কি বেশরম মাইয়া। ওনার কথায় এবার বৃদ্ধদের দৃষ্টি গিয়ে পড়ল অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল তখনও। তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বললেন, যুগ যা খারাপ, খুঁজনিয়া দেহ তাগর মধ্যেও ইটিস পিটিস চলতেছে। শাহাদাতের বউডার কি কোনো আক্কেল জ্ঞান নাই? এই বড় মাইয়াডারে চাচাতো ভাইয়ের লোকে এত মাখোমুখি করতে দেয় কেন? আমরা মানুষ হই নাই? আমগোর চাচাতো ভাই বোন নাই? আমগো চাচাতো মামাতো ফুপাতো ভাই দেখলে মুখ লুকাইয়া পালাইতাম, এখনও তাই করি। আর এখনকার সাল পালে পারে না কুলের মধ্যে ঢুকা যাইতে। সি সি সি। উনি একথা বলে পাশ ফিরতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না। সিমিন ওনার কথা শুনে এমন প্রক্রিয়া দিল যেন কিছুই শুনতে পায়নি। বাড়ি ভর্তি মেহমান, এখন কথা বাড়ালে এই ব্যাপারটা অন্যরকম হবে। তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রাবেয়া বানু হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, শাহাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তা স্বামী রাইখা এখানে থাকো কেন বাপু? আমগো শাহাদাত কি মেলা বুইরা হয়ে গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ স্বামীর সব ভালো মন্দ খেয়াল রাখবা না? হ্যাঁ, যতই আর্মি হোক, বেড়া মানুষ তো। দিনের পর দিন, মাসের পর মাস বাইরে পইরা থাহে, যদি ভুল পথে পা বাড়ায় তখন কি করবা? সতীনের ঘর করার ইচ্ছা হয়েছে নি? ওনার কথা শুনে সিমিনের ইচ্ছে করল মুখের উপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুরবাড়ির লোক এবং বড় জায়ের
বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহ সহ্য হলো না, তাই নরম ভেবে আর একটু চটকাতে বললেন, আর হইস তো 2 মাইয়ার মা, তা আর কি পোলাপান নিবা না? না, আল্লাহ আমার 2 মেয়ের আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাকুক। শুনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাওগা। মাইয়া বড় হইছে, গায়ে গতরে ডাঙ্গর হইছে, পারলে বিয়া দিয়া দাও। শুধু মনে রাখো, তোমার জায়ের 2টায় জোয়ান পোলা আছে। জোয়ান পোলার আগুন আর ঘিয়ের লাহান, এদের একলগে রাহন ঠিক না, কখন কি হইয়া যায়, যুগ খারাপ। এখন আবার ঢং করে বইল না ভাই বোন হেরা। শুনো, মায়ের পেটে না হলে ভাই বোন হয় না। এ কথা বলে উনি থামতেই কারিমুন্নেসে এবার আরেকটা কথায় তীর ছুড়লেন। শুনো, আগে থেকে সাবধান হও বউ, আর যদি মনে মনে ভাইবা থাকো সীতারার পোলা দুডারে জামাই বানাবা, তাহলে আর কি। তাই তোমার বড় মাইয়া একটু আধটু ভদ্র হইলেও ছোটো মাইয়াটা পুরাই উননচণ্ডী। এই মাইয়ার থিকা সীতারা হ্যার পোলা গলিগা আরও ভালো বউ পাইব। বাইতে ভালো পোলা আছে দীক্ষা তোমার কি হ্যাগরে জামাই বানানোর পায়তারা করছো নি বউ? না করলে তোমার ছোটো মাইয়ারে সামলাও। ওই সেরি দেখি সীতারার পোলার পেছন ছাড়ে না। এরকম বেশরম মাইয়া আগে দেখি নাই বাপু। সিমেন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধদের দিকে। তবে কেন জানে গলা দিয়ে টুস শব্দ করতে পারলেন না তিনি। মাথা নিচু করে চলে যেতে যেতেই আরেকটা কথা ওনার কানে গেল। জয়নবার করিমুন্নেসা এ কথা বলল দেখে রাবেয়া বানু ফুরন কেটে বললেন, হেরা যা মনু যাই করুক, আমরা কথা না বাড়াই। ওই বউডারা সাবধান করার কথা ছিল, তোমরা করলা। এখন শুনলে ভালো, না শুনলে রেডি থাকুক আরেক কেচ্ছা ঘটানোর। মাগি পাইলা রাখছে, এখন 2 জায়ের 2 পোলার পিছনে লেলিয়ে দিক। পর মায়েও সকাল গোসল দিয়া বার হইয়া রান্না করে যাইব, আবার তার সেরিগুলাও ফরস গোসল দিয়া একই রান্নাঘরে ঢুকব। মা ও সেরিরা মিল্লা বেজাচলের সংসারের কাজ সারব। সি সি, মিল্লা নিও, এই কাহিনী ঘটবনে। কথাটা শুনে সিমিনের পা চলছিল না, শুধু ইচ্ছে করছিল হাউমাউ করে কাঁদতে। মেয়ের মায়ের এত দোষ কেন? কেন এত কথা শুনতে হয়? পরপর 2 মেয়ের মা হওয়ার কারণে অনেক কথাই শুনতে হয়। এজন্যই উনি কখনো মেয়ে দুটোকে প্রশ্রয় দেন না। স্বর্ণ বুঝধার, তাকে কিছু বলতে হয় না, কিন্তু শীতলটা কোনো কথাই শোনে না। মেয়েটা বুঝতে চায় না সে আর আগের মতো ছোট নেই। আগের মতো ভাইয়া ভাইয়া করে সায়ন শুদ্ধর কাছে যাওয়া মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে। সময় এসেছে কিছু সম্পর্কে দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনেই এই ঘটনাখানায় সিমিনের মনে গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটু কথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকে উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দেবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধর সায়নকে ভীষণ ভালোবেসেছে এই কথা অস্বীকার করতে পারবেন না, তবে জামাতা হিসেবে গ্রহণও করবেন না। তাহলে সমাজকে জিতিয়ে দেওয়া হবে, সব কটু কথার জয় হবে। এছাড়া উনি জেনে গেছেন ওনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণনাশের কারণ। তাদের 4 জনের ভালোবাসার বন্ধনই ভাঙবে শারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন। এতক্ষণ শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠে ছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 27তম পর্ব। তো আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসলে এই মেয়ের মায়ের অনেক জ্বালা, তাই না? সমাজে মেয়ের মায়েরা বা মেয়েরা আসলে যেখানে কাজিন লাভ হয় সেখানে অনেক কথা শুনতে হয় না। যাই হোক, আজকের পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখো স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।